ওকে, আমরা আজকে প্রথমে ব্লাড ভেসেল পড়বো, এরপর পড়বো লিভার। ব্লাড ভেসেল ছোট একটা চ্যাপ্টার, সমস্যা নেই। প্রথমে আমাদেরকে একটা নর্মাল ব্লাড ভেসেলে কি কি লেয়ার থাকে সেটা শিখতে হবে। আমরা জানি তিনটা লেয়ার: ইনটিমা, মিডিয়া এন্ড অ্যাডভেন্টিসিয়া। ইনটিমা হচ্ছে ইনার লেয়ার, এখানে ইলাস্টিক ল্যামিনা। আর মিডিয়া হচ্ছে এক্সটার্নাল ইলাস্টিক ল্যামিনা থাকে, আর অ্যাডভেন্টিসিয়াতে ভাসা ভেসোরাম কাভারিং থাকে। এক এক ধরনের আর্টারি এবং ভেইনে এক এক রকম থাকে। সাধারণত লার্জ আর্টারি গুলাতে মিডিয়াটা ঠিক থাকে, আর ভেইন গুলাতে একটু থিন থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আর্টারি, টিউনিকা মিডিয়াটা ঠিক। আর এখানে ভেইন যদিও বড়, কিন্তু মিডিয়াটা থিন, এই জন্য ওয়ালটা থিন। ওকে, আবারও সেটা লার্জ আর্টারি, মিডিয়াম সাইজ আর্টারি, মানে একটা একরকম ছোট। ডেভেলপমেন্টাল অ্যানোমালির মধ্যে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটাকে বলে পেরি অ্যানিউরিজম। এটা কি? এটা হচ্ছে আমার ব্রেইনের যে সেরিব্রাল ভেসেল আছে, সেখানের আর্টারিটা, ওয়ালটা একটু উইক থাকে এবং আউট পাউচিং তৈরি হয়। সেই কারণে অনেক সময় সেখান থেকে মাঝে মাঝে ব্লিডিং হয়, ওয়াল উইক থাকে তো সেই জন্য ব্লিডিং হয়, এবং রোগীর সেরিব্রোভাস্কুলার ডিজিজ দেখা দিতে পারে। এছাড়া কি আছে? আর্টারিও ফিস্টুলা অথবা ম্যালফরমেশন, সেখানেও থেকেও কিন্তু পেশেন্টের এরকম সেরিব্রোভাস্কুলার ডিজিজ দেখা দিতে পারে। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস। অ্যাথেরোস্ক্লেরোসিসের লিটারাল মিনিং হচ্ছে হার্ডেনিং অফ দ্য আর্টারি। আমাদের যত বয়স হতে থাকে তখন এই যে আমাদের ব্লাড ভেসেল গুলো তখন আস্তে আস্তে শক্ত হতে থাকে। আসলে কি দিয়ে হয়? সেটা হচ্ছে ওয়ালের মাঝখানে ফ্যাটি টিস্যু জমে। সেই ফ্যাট প্রথমে সেটাকে বলে ফ্যাটি স্ট্রিক। তারপরে সেখানে কি হতে থাকে? নেক্রোসিস হয়, সেইখানে কিছু ফোমি হিস্টোসাইট জমে। ফলে ওয়ালটা আস্তে আস্তে ন্যারো ঠিক হয়, কিন্তু লুমেনটা আস্তে আস্তে ন্যারো হতে থাকে, এবং ওয়ালের থিকেনিং এবং ইলাস্টিসিটিটা আস্তে আস্তে লস হতে থাকে। এটাকে আমরা বলি অ্যাথেরোস্ক্লেরোসিস। অ্যাথেরোস্ক্লেরোসিসের যে লিশন, ইন্টিমাল লিশন, সেটাকে বলা হয় অ্যাথেরোমা। অ্যাথেরোস্ক্লেরোসিস, হ্যাঁ। মঙ্কে বা মিডিয়াল আর্ট ক্যালসিফিক স্ক্লেরোসিস সেটা কি জিনিস? এটা যখন ইউটেরাসে অ্যাট্রফি হয়, সেই ওয়ালের মাঝখানে ক্যালসিফিকেশন দেখা যায় এবং আর্টারিগুলো থিকেন্ড হয়ে যায়, সেইটাকে বলা হয় মঙ্কে বা মিডিয়াল ক্যালসিফিক স্ক্লেরোসিস, অ্যাথেরোস্ক্লেরোসিস। ঠিক আছে, ইজ অ্যান ইন্টিমাল লিশন called atheroma, also called atheromatous or atherosclerotic plaque, that protrude into the vessel lumen. একটা অ্যাথেরোমেটাস প্লাগে কি থাকে? তাহলে অ্যাথেরোমেটাস প্লাগে সেন্ট্রাল একটা কোর থাকে, আর চারিদিকে একটা ওয়াল থাকে। ওয়ালটা তৈরি হয় ফাইব্রাস ক্যাপ দিয়ে, আর সেন্টারে থাকে মেইনলি কোলেস্টেরল এবং কোলেস্টেরল এস্টার। এই যে আমাদের ছবি, এই কোশ্চেনটা কিন্তু প্রতি বছরই আসে। সেন্ট্রাল কোর, এখানে নেক্রোটিক ডেব্রিস, কোলেস্টেরল, এবং এই যে সেলগুলো দেখা যাচ্ছে এইগুলো হচ্ছে হিস্টিওসাইট, যেগুলি লিপিডকে কনজিউম করেছে, সেই জন্য এগুলোর নাম হচ্ছে লিপিড ল্যাডেন হিস্টিওসাইট। আরেক নাম হচ্ছে ফোম সেল, ফোমি হিস্টিওসাইট, ফোম সেল। ওয়াল তৈরি হয়েছে ফাইব্রাস টিস্যু এবং মাসল দিয়ে।
আমাদের জানতে হবে যে এই অ্যাথেরোমা অথবা অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাগের কজ কি। আমরা এমআই এ শিখেছিলাম কিছু রিস্ক ফ্যাক্টর আছে, সেই একই রিস্ক ফ্যাক্টর এখানেও আবারও কম্পোনেন্ট গুলি: স্মুথ মাসল সেল, ম্যাক্রোফেজ, টিল সেল, extracellular matrix including collagen, elastic fiber, and proteoglycan, আর intracellular and extracellular lipid। ওই যে আগের মতোই রিস্ক ফ্যাক্টর গুলা নন মডিফাইবল আছে, মডিফাইবল আছে। নন মডিফাইবলের মধ্যে তিনটা জিনিস: অ্যাডভান্সিং এজ, জেনেটিক ফ্যাক্টর, আর মেল জেন্ডার, ফ্যামিলি হিস্ট্রিও আছে। এবং মডিফাইবলের মধ্যে হাইপারলিপিডেমিয়া, হাইপারটেনশন, সিগারেট স্মোকিং, ডায়াবেটিস, ইনফ্লামেশন। এই যে এখন হচ্ছে অ্যাডিশনাল কিছু ফ্যাক্টর, এই জিনিসগুলো মনে রাখতে হবে। এক নাম্বার হচ্ছে রেইস সিরাম রিঅ্যাক্টিভ প্রোটিন, সি রিঅ্যাক্টিভ প্রোটিন। সি রিঅ্যাক্টিভ প্রোটিন হচ্ছে আমাদের কি বোঝায়? আমাদের বডিতে ইনফ্লামেশন আছে কিনা বোঝায়। মানে ইনফ্লামেশন একটা অ্যাথেরোস্ক্লেরোসিসের প্রভোকেটিভ ফ্যাক্টর। হাইপার হোমোসিস্টেনেমিয়া, এটা হচ্ছে একটা স্টোরেজ ডিজিজ। হোমোসিস্টিন নামে একটা কেমিক্যাল, সেটা আমাদের বডিতে জমে মেটাবলিক ডিসঅর্ডার। লিপোপ্রোটিন এ, আর ফ্যাক্টরস এফেক্টিং হিমোস্ট্যাসিসের মধ্যে মনে আছে যে ভার্কোস ট্র্যাক, সেটার মধ্যে কি ছিল? এক নাম্বার ছিল হচ্ছে এন্ডোথেলিয়াল ইনজুরি, দুই নাম্বারে ছিল অল্টারেশন ইন ব্লাড ফ্লো, সেটা হচ্ছে স্ট্যাসিস অর টার্বুলেশন, আর হাইপার কোয়াগুলেবিলিটি অফ ব্লাড, যেটার মধ্যে ছিল কিছু প্রাইমারি বা জেনেটিক আর কিছু সেকেন্ডারি। প্রাইমারির মধ্যে আবার যেমন ফ্যাক্টর 5 মিউটেশন, ফ্যাক্টর 3 মিউটেশন, সেগুলো। আরো কিছু আদার ফ্যাক্টর আছে, যেমন ল্যাক অফ এক্সারসাইজ, স্ট্রেসফুল লাইফস্টাইল বা টাইপ এ পার্সোনালিটি, অ্যান্ড ওবেসিটি। আরো দুইটা বলে দিই, সেটা আমি ধরি সবসময়: প্রোটিন সি, প্রোটিন এস। এই দুইটা আপনার ওই যে হাইপার কোয়াগুলেবিলিটিতে ফ্যাক্টর হিসেবে কাজ করে। তাহলে আমাদের কি কি হলো? সি ইনক্রিজ সি রিঅ্যাক্টিভ প্রোটিন, হাইপার হোমোসিস্টেনেমিয়া, লিপোপ্রোটিন এ, প্রোটিন সি, প্রোটিন এস। মনে রাখতে হবে। প্যাথোজেনেসিস আমরা অলরেডি বুঝতে পেরেছি যে ওখানে ক্রনিক ইনফ্লামেশন হয়। ইনফ্লামেশন হলে যে ম্যাক্রোফেজ আসবে, ইনফ্লামেশন হলে ম্যাক্রোফেজ এসে লিপিডকে এনগালফ করবে, টি লিম্ফোসাইট আসবে, আর হচ্ছে যে আর্টারিয়াল ওয়ালের যে কন্টেন্টস আছে সেগুলো দিয়ে তৈরি হবে। এন্ডোথেলিয়াল ইনজুরি, accumulation of lipoprotein, monocytes, adhesion to endothelium, platelet adhesion, এগুলো আমরা হিমোডাইনামিক চ্যাপ্টারে পড়ে আসছি, সেই একই জিনিস। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট: কোন কোন ব্লাড ভেসেলে বেশি বেশি অ্যাথেরোস্ক্লেরোসিস হয়? কারণ যেই ভেসেলগুলো অ্যাথেরোস্ক্লেরোসিস হবে সেই অর্গানগুলোতেই বেশি বেশি সম্ভাবনা ইসকেমিয়া, পরবর্তীতে নেক্রোসিস হয়। আমরা জানি হার্টে হয়, ব্রেইনে হয়, লিভারে হয়, এই অর্গানগুলো। যেমন লোয়ার অ্যাবডোমিনাল অ্যাওর্টা, করোনারি আর্টারি হার্টের জন্য, পপ্লিটিয়াল আর্টারি, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ব্রেইনের জন্য, সার্কেল অফ উইলিস ব্রেইনে। কি কি কমপ্লিকেশন হতে পারে? অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাগের মাঝখানে হঠাৎ করে ব্লিডিং হতে পারে, মানে হেমোরেজ হলে সেটা আরো সাইজে বড় হয়ে যাবে, ফলে ব্লাড ভেসেলকে বন্ধ করে দিবে। রাপচার হতে পারে, রাপচার হলে এন্ডোথেলিয়ামের ইনজুরি হবে, সেইখান থেকে থ্রম্বোএম্বোলিক ডিসঅর্ডার হতে পারে। এছাড়া টিউনিকিয়া মিডিয়াকে সে
ইরোশন করতে পারে, আলসারেশন করতে হতে পারে, অ্যানিউরিজম হতে পারে, পাউচিং, ওয়াল থেকে বাইরের দিকে চলে আসবে। আর যদি থ্রম্বাস হয়, থ্রম্বাস থেকে পরবর্তীতে এম্বুলাস হতে পারে, থ্রম্বোএম্বোলিক ডিসঅর্ডার। কমপ্লিকেশন থেকে কি কি কনসিকুয়েন্স হতে পারে? যেমন এমআই হতে পারে, পেরিফেরাল ইনফেকশন, অ্যাওর্টিক অ্যানিউরিজম, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ। আচ্ছা, আমাদের জানতে হবে যে এই যে অ্যাথেরোস্ক্লেরোসিস তার প্রথম লিশনটা কোনটা? প্রথম লিশন হচ্ছে প্যাটিস্ট্রিক, এরপরে তৈরি হয় অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক, পরে তারপরে অন্যান্য জিনিস। প্যাটিস্ট্রিকটা কবে হয়? আমাকে আমার ম্যাডাম কোশ্চেন করেছিল যে প্যাটিস্ট্রিক কত বছর বয়সে শুরু হয়। আমি ভেবে চিন্তে বললাম, ম্যাডাম মনে হয় 15-20 বছর বয়স। ম্যাডাম বললেন যে ভুল, আজকেই রবিন্সে পড়বেন, ইভেন একদিনের বাচ্চার শরীরেও প্যাটিস্ট্রিক পাওয়া যায়। এর মানে কি? আমরা যারা জন্ম নেই, জন্মের সাথে সাথেই আমাদের ঠিক হয়ে যায় যে আমাদের মৃত্যু হবে, তাই না? জন্মিলে মরিতে হইবে। এই স্ট্যাটিস্টিকই প্রমাণ করে যে জন্মের সাথে সাথেই আমাদের ভবিষ্যতে মৃত্যু। ওকে, এগুলো স্ট্যাটিস্টিক। অ্যানিউরিজম মানে কি? অ্যাবনর্মাল ডাইলেটেশন অফ ব্লাড ভেসেল। ট্রু হতে পারে, ফলস হতে পারে। ট্রু হলো সবগুলা ওয়ালে যদি ডিফেক্ট থাকে, আর ফলস হচ্ছে একটা অংশ, পার্টলি। এই যে ট্রু অ্যানিউরিজম মানে তিনটা লেয়ারকেই ডাইলেট করেছে, আর ফলস অ্যানিউরিজম ওয়ালের মধ্যে একটা ছিদ্র, একটা আউটার লেয়ারটা আউটপাউচিং হয়েছে, অন্যগুলো হয়নি। নেক্সট কোশ্চেন হচ্ছে ইনফ্লামেশন অফ ব্লাড ভেসেল। যে কোনো ইনফ্লামেশনকে আইটিস যোগ করলে হয়, সেটা হচ্ছে ব্লাড ভেসেলের ক্ষেত্রে ব্লাড ভাস্কুলাইটিস। তিন টাইপের আছে। এক নাম্বার হচ্ছে লার্জ ব্লাড ভেসেল ভাস্কুলাইটিস, দুই নাম্বার মিডিয়াম ভেসেল ভাস্কুলাইটিস, স্মল ভেসেল ভাস্কুলাইটিস। লার্জ ভেসেলের জায়ান্ট সেল আর্টারাইটিস, টাকায়োশো আর্টারাইটিস, মনে রাখতে হবে একটু কষ্ট করে। মিডিয়াম ভেসেল ভাস্কুলাইটিস, পলিআর্টারাইটিস নোডোসা, কাওয়াসাকি ডিজিজ। আর স্মল ভেসেল ভাস্কুলাইটিস, ওয়েজনার গ্রানুলোমাটোসিস, মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জিআইটিস, চার্লস স্ট্রস সিনড্রোম। এখন ব্লাড ভেসেলের টিউমার, তিন ধরনের টিউমার হয়: বিনাইন, ইন্টারমিডিয়েট, ম্যালিগন্যান্ট। বিনাইন টিউমারের মধ্যে আছে হিমানজিওমা, লিম্ফ্যানজিওমা, গ্লোমাস টিউমার, ভাস্কুলার একটাশিয়া, রিঅ্যাক্টিভ ভাস্কুলার প্রলিফারেশন যেমন ব্যাসিলারি অ্যাঞ্জিওমেটোসিস, এগুলা। ইন্টারমিডিয়েট গ্রেড এই ক্যান্সারটা হয় হচ্ছে এইচআইভি পেশেন্টদের, সেটা হচ্ছে হাফ ক্যাপোসি সার্কোমা এবং হিমানজিও এন্ডোথেলিওমা। এছাড়া আছে ম্যালিগন্যান্ট নিউপ্লাজম, অ্যাঞ্জিও সার্কোমা, হিমানজিও পেরিসাইটোমা। ওকে, আমাদের ব্লাড ভেসেল শেষ। আমরা এখন পড়বো লিভার।
আমি যখন ফার্স্ট ইয়ারে পড়তাম, সবচেয়ে কঠিন অ্যানাটমি লাগতো দুইটা অর্গান, একটা হচ্ছে লিভার আর একটা হচ্ছে কিডনি। তো আপনাদের আজকে আমি সেই একটা কঠিন চ্যাপ্টার পড়াচ্ছি, লিভার। লিভারে কি কি রোগ হয়? অন্য সব চ্যাপ্টারের মতোই। এক নাম্বার হচ্ছে ইনফ্লামেশন, দুই নাম্বার টিউমার, আর আদার আদার যেমন কনজেনিটাল হতে পারে, হিমোডাইনামিক হতে পারে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইনফ্লামেশন এবং টিউমার। লিভারের ইনফ্লামেশনকে কি বলা হয়? হেপাটাইটিস। হেপাটাইটিস দুই রকমের হয়, একটা হচ্ছে অ্যাকিউট হেপাটাইটিস, যেটাতে পেশেন্ট ভালো হয়ে যেতে পারে, কিন্তু সেখান থেকে অনেক সময় কিন্তু ফ্যাটাল হতে পারে। কিছুদিন আগে একজন সেলিব্রিটি মারা গেছেন অ্যাকিউট হেপাটাইটিস থেকে, নাম হচ্ছে কারিনা কাইসার, মনে আছে? তার হয়েছিল হেপাটাইটিস এ, কিন্তু অ্যাকিউট হেপাটাইটিস থেকেই ফ্যাটাল। 95% লিভার সেল ড্যামেজ, ফলে লিভার সিরোসিস হয়ে, সিরোসিস না, অ্যাকিউট লিভার ফেইলিউর হয়ে পেশেন্ট মারা গেছে। পেশেন্টের দরকার ছিল লিভার ট্রান্সপ্লান্ট করা, কিন্তু করা হয়নি। ওকে, আমরা তাহলে লিভারের প্রথমে অ্যানাটমিটা জানি। এইটা খুবই গুরুত্বপূর্ণ, এগুলা লাগবে না, আমার লাগবে এই জায়গাটা। একটা লিভারের স্ট্রাকচার হচ্ছে হেক্সাগন। এর মধ্যে যে অ্যাঙ্গেল গুলা আছে, এই অ্যাঙ্গেল গুলাতে থাকে পোর্টাল ট্র্যাক্ট, আর সেন্ট্রালি থাকে হচ্ছে সেন্ট্রাল ভেইন, যেটা কিনা হেপাটিক ভেইনের ব্রাঞ্চ। এই যে পোর্টাল ট্র্যাক্ট, সেখানে থাকে তিনটা জিনিস। পোর্টাল ট্র্যাক্ট, একটা হচ্ছে হেপাটিক আর্টারি, পোর্টাল ভেইন এবং বাইল ডাক্ট। এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচার এর ফলে লিভারে কি হচ্ছে, হেপাটোসাইট থেকে যে বাইল তৈরি হয় সেটা বাইল ডাক্টের মাধ্যমে চলে যাচ্ছে। ব্লাড ভেসেল আসতেছে লিভারের মধ্যে দুইটা সাপ্লাইয়ের মাধ্যমে, একটা হচ্ছে পোর্টাল ভেইন দিয়ে, আর একটা হচ্ছে হেপাটিক আর্টারি। আর এই ব্লাড ভেসেলের ব্লাড গুলি চলে যাচ্ছে সেন্ট্রাল ভেইন দিয়ে হেপাটিক ভেইন। ফলে ডুয়াল সাপ্লাই থাকার ফলে লিভারে যদিও কনজেস্টিভ কার্ডিয়াক ফেলের ফলে অনেক সমস্যা হয়, কিন্তু যেই পোর্টাল এরিয়া, পোর্টাল ট্র্যাক্টের এরিয়া, পেরিপোর্টাল এরিয়া, এই অঞ্চলগুলোতে ডুয়াল সাপ্লাই থাকার কারণে হেপাটোসাইট গুলা বেঁচে থাকে। কিন্তু সেন্ট্রাল ভেইনের আশেপাশে যে এরিয়া, সেইখানে ব্লাড সাপ্লাই একটাই, ফলে এখানে পেরি সেন্ট্রাল এরিয়াতে যে বেশি নেক্রোসিস হয়। ফলে দেখা যায় যে লিভারের একটা অংশে কালার একরকম, আর সেন্ট্রাল অংশে কালার অন্য, অনেকটা নাটমেগের মতো। নাটমেগ কি জিনিস অলরেডি আপনাদের হিমোডাইনামিক চ্যাপ্টারে পড়িয়েছি। কনজেশনের ফলে, ক্রনিক কনজেশনের ফলে হয় যে অল্টারনেট কালার, তখন লিভারের এই কন্ডিশনটাকে বলা হয় এই নাটমেগ লিভার। ওকে, নেক্সট হেপাটিক লিভার।
হিস্টোলজি, হিস্টোলজির মধ্যেও তাই। এই যেখানে দেখা যাচ্ছে সেন্ট্রাল ভেইন আর হচ্ছে পোর্টাল ট্র্যাক। সেখানে পোর্টাল ট্র্যাক তিনটা জিনিস, পোর্টাল ভেইন, হেপাটিক আর্টারি, বাইল ডাক্ট। আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এই যে পোর্টাল ট্র্যাক্ট এবং হেপাটোসাইট মাঝখানে, ব্লাড ভেসেলের এবং হেপাটোসাইটের মাঝখানে একটা স্পেস থাকে। এই স্পেসটাকে বলা হয় স্পেস অফ ডিসি। এই স্পেস অফ ডিসি তে থাকে কাপ্পার সেল, এটা হচ্ছে একটা হিস্টিওসাইট, আর একটা থাকে ডেনড্রাইটিক সেল। এই সেলগুলা স্টিলেট সেল। এই সেলগুলা খুব গুরুত্বপূর্ণ। কেন? যখন লিভারে অনেক ইনজুরি হয়, এই সেলগুলার প্রলিফারেশন ঘটে, ফলে এখানে ফাইব্রোসিস হয়। ফাইব্রোসিসের ফলে হেপাটোসাইটের যে হেক্সাগোনাল স্ট্রাকচার, সেটা সমস্যা, সেটা ডিস্ট্রয় হয়ে যাবে। এর ফলে আমাদের দেখা যাবে যে বাইল ডাক্ট, যে হেপাটোসাইট থেকে বাইলকে নিয়ে যাচ্ছে, সেখানে অবস্ট্রাকশন দেখা যাবে। ফলে এই হেপাটোসাইটের মধ্যে বাইলটা জমে যাবে। এই অংশ, কন্ডিশনটাকে বলা হয় কোলেস্টেসিস। কোলেস্টেসিসের দুই রকম হইতে পারে, ইন্ট্রাহেপাটিক, এক্সট্রা হেপাটিক। লিভারের ডিজিজ গুলাকে আবারও বলছি যে ইনফ্লামেশন এবং টিউমার। ইনফ্লামেশনের যে কন্ডিশন গুলা, সেইটার মধ্যে আছে ভাইরাল হেপাটাইটিস। কমন কমন তিনটা: ভাইরাল হেপাটাইটিস, অ্যালকালিক লিভার হেপাটাইটিস, নন অ্যালকালিক ফ্যাটি লিভার। এই তিনটা কন্ডিশন থেকে ক্রনিক হেপাটাইটিস এবং এন্ড স্টেজ অফ ক্রনিক হেপাটাইটিসকে বলা হয় সিরোসিস। এবং সিরোসিস যদি কন্টিনিউ করে অথবা অন্য অনেক কারণে পেশেন্টের ম্যালিগন্যান্সি দেখা দিতে হবে, সেটাকে বলছে হেপাটোসেলুলার কার্সিনোসিস। ওকে, সেকেন্ডারি কজে লিভারের সমস্যা, মানে লিভারের সমস্যা নাই কিন্তু অন্য অর্গানের প্রবলেম, যেমন হার্টের প্রবলেমে হলে লিভারে কি হবে, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলোতে নাটমেক লিভার, সেটা হচ্ছে কার্ডিয়াক ডিকম্পোজিশন। অন্য যত অর্গান আছে আমাদের বডিতে, কার্সিনোমা, সার্কোমা, যা হয়, সেখান থেকে ব্লাড সাপ্লাই এসে লিভারে মেটাবলিজম হয়। ফলে এই লিভারের মধ্যে আমাদের হোল বডির ক্যান্সারের একটা সেকেন্ড হোম, মেটাস্টেসিস হতে পারে। আর লিভারের নিজস্ব কিছু ইনফেকশন আছে, যেমন হেপাটোট্রপিক ভাইরাস, কিন্তু অন্য অর্গানের জীবাণু লিভারে আসতে পারে। যেমন ব্লাডের জীবাণু হচ্ছে ম্যালেরিয়া, সে কিন্তু তার লিভারেও একটা সাইকেল আছে। এছাড়া আমরা জানি টাইফয়েড, টাইফয়েড জীবাণু হচ্ছে ইন্টেস্টাইনের জীবাণু, কিন্তু সেই জীবাণু কিন্তু লিভারকে ইনফেকশন করতে পারে। কিছু কিছু প্যারাসাইট আছে, লিভারের প্যারাসাইট, লিভার ফ্লুক্স বলে। আর হচ্ছে যে কোনো ব্যাকটেরিয়ার ইনফেকশনই লিভার আসতে পারে। হেপাটাইটিসের কজ কি? এক নাম্বার ইনফ্লামেশন, সেটার মধ্যে ভাইরাল, হেপাটোট্রপিক ভাইরাস, নন হেপাটোট্রপিক ভাইরাস। হেপাটোট্রপিক ভাইরাসের মধ্যে আছে হেপাটাইটিস এ, বি, সি, ডি, ই। এর মধ্যে এ, ই এরা অ্যাকিউট হেপাটাইটিস করে, বি এবং সি ক্রনিক হেপাটাইটিস, আবার ডি, বি এর সাথে মিলে অনেক সময় ক্রনিক হেপাটাইটিস করে। এছাড়া কি কিছু কেমিক্যাল দিয়ে হয়, যেমন টক্সিক, যেমন অ্যালকোহলিক। অর্ডার নাম্বারটা বাংলায় দিব না ইংলিশে দিব? যে অর্ডার নাম্বারটা কি বাংলায় লিখবো না ইংলিশে লিখবো? বাংলায় বাংলায়। অ্যালকোহলিক
লিভার হেপাটাইটিস। এইটা আমাদের দেশের চেয়ে বিদেশে কমন। আর আমাদের দেশে কমন হচ্ছে ফ্যাটি লিভার ডিজিজ, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, এনএফএল। এছাড়াও কিছু ড্রাগস আছে, আমরা যেসব মেডিসিন খাই, যেমন ফার্মাকোলজিতে আপনার পড়ে আসছেন প্যারাসিটামল। প্যারাসিটামল যদি 8 গ্রামের উপরে বেশি খান, তাহলে অ্যাকিউট লিভার ইনজুরি হতে পারে। আরো যে আমরা যেসব মেডিসিন খাই তাদের অনেকগুলাই লিভারকে, যেমন টিবির ওষুধ আপনার কি দেন, রাইপ, রিফাম্পিসিন, ইথামবুটল, পাইরাজিনামাইড, আরেকটা কি ভুলে গেলাম। এর মধ্যে যেই সবগুলা ড্রাগসই লিভারের জন্য টক্সিক, জন্ডিস করতে হতে পারে। এই জন্য টিবির ওষুধ দেওয়ার সাথে সাথে বলে দিতে হয় যে 1 মাসের মধ্যে যদি মাথা ঘোরায়, তার বমি বমি ভাব হয়, এগুলা হলেই সাথে সাথে ডাক্তারের সাথে পরামর্শ করতে। আর ইনফেকশন এজেন্টের মধ্যে আছে ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, অন্য প্রোটোজোয়া, এগুলা। ইমিউনোলজিক রিয়াকশন, অটো ইমিউন হেপাটাইটিস থেকে, যেমন এসএলই, সিস্টেমিক লুপাস ইরাইথেমেটোসাস, সেখান থেকে লিভারের ইনফ্লামেশন হচ্ছে। বাবা, এখানে যে ছুটি শুরুর তারিখ এবং শেষের তারিখ, হ্যাঁ, স্টার্ট ডেট আর এন্ড ডেট, এখানে লেখা আছে 25/5/26 থেকে 8/6/26, অথবা ছুটি ভোগের তারিখ হতে 15 দিন। আর আমি কোনটা দিব? ওকে, হেপাটাইটিস এ বি সি ডি ই জি ভাইরাস। নন হেপাটোট্রাইটিস ভাইরাসের মধ্যে এপস্টেইন বার ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস, ইয়েলো ফিভার ভাইরাস, রুবেলা, অ্যাডেনো ভাইরাস, হার্পিস ভাইরাস, এন্টারোভাইরাস। এখন আমরা একটু জানবো হেপাটাইটিস বি সম্বন্ধে। সব ভাইরাসই করবে, কিন্তু হেপাটাইটিস বি এবং সি হচ্ছে সবচেয়ে নটোরিয়াস। এ এবং ই কখনো করে না ক্রনিক হেপাটাইটিস। বি ভাইরাসটা কমন, কিন্তু সি ভাইরাস হচ্ছে বেশি টক্সিক, বেশি ক্ষতিকারক করে। আমরা একটু পরে জানতে পারবো। ক্রনিক হেপাটাইটিস বলতে কি বোঝায়? ক্রনিক হেপাটাইটিস এবং ক্রনিক ব্রঙ্কাইটিসের ডেফিনেশনটা অন্যরকম। ক্রনিক ইনফ্লামেশন অফ লিভার বললে হবে না। ক্রনিক হেপাটাইটিস বলতে বোঝায় যে হেপাটোসাইটের কন্টিনিউড ড্যামেজ ফর মোর দেন 6 মান্থ। সেটার এভিডেন্স কি? এভিডেন্স হচ্ছে সিমটোমেটিক হতে পারে, রোগীর খারাপ লাগতেছে, তারপর হতে পারে বায়োকেমিক্যাল মার্কার এলিভেশন হতে পারে, আর হচ্ছে সেরোলজিক্যাল, যেমন হেপাটাইটিস বি অথবা সি এর যে হেপাটাইটিস HBsAg অ্যান্টিজেন, সেটা কন্টিনিউয়াসলি 6 মাস ধরে রেজিস্টার। তাহলে সিমটোমেটিক বায়োকেমিক্যাল অর সেরোলজিক্যাল ইভেন্টস অফ কন্টিনিউড or relapsing hepatic disease for more than 6 months. ওকে, এই পেশেন্টের কি থাকবে? সিরাম ট্রান্সঅ্যামাইনেজ, যেমন SGPT, SGOT সবসময় রেজ থাকবে। যত কম বয়স তত বেশি সম্ভাবনা ক্রনিসিটি হওয়ার। ওকে, হেপাটাইটিস বি ভাইরাস, এইটা কিন্তু আপনাদের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট আবার পড়াবে। এখানে 3 রকম অ্যান্টিজেন আছে। সারফেস অ্যান্টিজেন এস, HBsAg, তারপর HBeAg আর HBcAg। তিনটা অ্যান্টিজেন। তিনটার বিরুদ্ধে অ্যান্টিবডিও আছে, আবার অ্যান্টিজেনও আছে, তিনটাই পরীক্ষা হয়। আমাদের বেশি দরকার হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ, সেইটা পরীক্ষা করা। সেটা যদি পজিটিভ থাকে, যেটা পলিমারেজ পরীক্ষা করে, PCR পলিমারেজ চেইন রিঅ্যাকশন পরীক্ষা করে জানা যায়, আমরা প্রুফ পাবো যে পেশেন্টের লিভারে ভাইরাসের কন্টিনিউড ডিভিশন হচ্ছে। আর রুট কি কি ট্রান্সমিশনে? প্যারেন্টাল, পেরিনেটাল, সেক্সুয়াল কন্ট্যাক্ট, এগুলো আপনারা শিখে নেবেন। ট্রান্সভার্ভাইকাল,
প্লাসেন্টাল আর্থ্রোজেন। হেপাটাইটিস বি ভাইরাস নিজে কিন্তু হেপাটোসাইটের ইনজুরি করে না, কারণ ভাইরাস সেলের ভিতরে প্রবেশ করে নিউক্লিয়াসে চলে যায়। যখন নিউক্লিয়াসে চলে যায় তখন আমাদের বডির যে ইমিউন সিস্টেম সে কি করে, সে বাইরে একটা ফ্ল্যাগ দেখায় যে আমার শরীরে ভাইরাস, একটা প্রোটিন অ্যান্টিজেন আছে। তখন আমাদের বডি ইমিউন সিস্টেম, মানে সেল মিডিয়েটেড ইমিউনিটি CD8 সেল আসে এবং এই ভাইরাস ইনফেক্টেড সেলকে কিল করে। মানে আমাদের ইমিউন সিস্টেমের মাধ্যমে এই হেপাটোসাইটের ড্যামেজ। বি ভাইরাস দিয়ে যদি ইনফেকশন হয়, আমাদের 95% ক্ষেত্রেই আমাদের কিন্তু রিকভারি হবে। প্রথম অ্যাকিউট হেপাটাইটিস সাব ক্লিনিক্যাল ডিজিজ 70% জানবেই না, মোর দেন 90% রিকভারি হয়ে যাবে। আবার সাব ক্লিনিক্যাল থেকে কিন্তু লেস দেন 0.5% ফালমিনেন্ট হেপাটাইটিস, যেটা হেপাটাইটিস এ তেও করতে পারে। আর যে বাকি 30% অ্যাকিউট হেপাটাইটিস থেকে জন্ডিস হবে, এবং তাদের মধ্যে মাত্র লেস দেন 5% ক্রনিক হেপাটাইটিস। এই ক্রনিক হেপাটাইটিস থেকে আবার 2% রিকভারি করে যায়, এবং বাকি যারা যে 3% তাদের মধ্যে 30%, মানে বড় একটা অ্যামাউন্টের রোগ হেলদি ক্যারিয়ার স্টেট, তাদের নিজেদের কোনো রোগ হবে না, কিন্তু তারা কিন্তু কন্টিনিউয়াসলি পটেনশিয়াল হারবার অফ দ্য ভাইরাস, মানে তারা নিজেরা সুস্থ কিন্তু অন্যদেরকে ভাইরাস ছড়াতে থাকবে। অনলি 12 to 20% অফ দ্যাট 3% সিরোসিস ডেভেলপ করে, এবং তাদের মধ্যে মাত্র 6 থেকে 15%-এর হেপাটোসেলুলার। মানে বি ভাইরাস খারাপ, কিন্তু সি ভাইরাসের চেয়ে ভালো। সি ভাইরাসটা দেখেন 15% মাত্র রিজলভ, 85%ই ক্রনিক হয়ে যায়। তাদের মধ্যে 20% সিরোসিস, এবং এই 20%-এর মধ্যে 6% হচ্ছে এন্ড স্টেজ লিভার ডিজিজ হয়ে যাবে, 4%-এ হেপাটোসেলুলার কার্সিনোমা, এরপর আইদার ট্রান্সপ্ল্যান্ট অথবা ডেথ। কি কি পাই আমরা? 3 ধরনের, যে আমরা বললাম ভাইরাল হেপাটাইটিস, অ্যালকোহলিক হেপাটাইটিস এবং নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, তিনটার মধ্যেই একই জিনিস পাবো, হেপাটোসাইটের ইনজুরি, যেটা কিনা আমরা যদি ডেথ ঘটে তাহলে নেক্রোসিস, যে একটা স্পেশাল টাইপের নেক্রোসিস হয় এখানে, নাম হচ্ছে পিসমিল নেক্রোসিস। ইনফ্লামেশন শুরু হবে পোর্টাল রিজন দিয়ে, পেরিপোর্টাল এরিয়াতে, তারপর আস্তে আস্তে এক্সপেনশন হবে, স্পিল ওভার ইন্টু অ্যাডজাসেন্ট প্যারেনকাইমা। এরপর নেক্রোসিসটাও সেরকম হতে পারে, শুরু হতে পারে ইন্টারফেস, মানে ব্লাড ভেসেলের পাশে, এটা বলে ইন্টারফেস হেপাটাইটিস। আর ব্রিদিং ইনফ্লামেশন হতে পারে, ব্রিদিং নেক্রোসিস হতে পারে। যদি দুইটা পোর্টাল ট্র্যাক যুক্ত হয়ে যায় নেক্রোসিস দিয়ে, দুইটা ইনফ্লামেশন দিয়ে যুক্ত হয়ে যায়, তখন বলবো ব্রিদিং ইনফ্লামেশন, ব্রিদিং নেক্রোসিস। আর আসল যেখানে সমস্যা সেটা হচ্ছে ফাইব্রোসিস। যখন ফাইব্রাস টিস্যু প্রথমে পেরিপোর্টাল রিজনে শুরু হবে, তারপরে ফাইব্রাস পোর্টাল এক্সপেনশন হবে, হতে হতে একসময় দুইটা পোর্টাল ট্র্যাক যুক্ত হয়ে যাবে, সেইটাকে বলা হয় ব্রিদিং ফাইব্রোসিস, এবং এইটাই হচ্ছে সিরোসিস অফ লিভার। যখন লিভারের হেপাটোসাইটগুলো ডেথ হতে থাকে, আবার একই সাথে কিন্তু লিভারের ক্ষমতা আছে রিজেনারেশন হওয়া, কিন্তু এখানে যেহেতু ব্রিদিং ফাইব্রোসিস চারিদিকে আটকানো, নতুন যে হেপাটোসাইটগুলো জন্মাবে তারা কিন্তু জায়গা পাবে না, ফলে তারা একটা নোডিউল তৈরি করে, যেটাকে আমরা বলবো রিজেনারেটিভ নোডিউল। ফলে যদি আমরা সিরোসিস অফ লিভার সারফেস দেখি, দেখবো যে সেখানে নোডিউল নোডিউল হয়ে গেছে। এই নোডিউলটা ম্যাক্রো নোডিউলার হতে বড় নোডিউল, অথবা মাইক্রো নোডিউলার হতে পারে, অথবা মিক্সড হতে পারে। তাহলে ফাইব্রোসিস হচ্ছে হলমার্ক অফ ক্রনিক লিভার ডিজিজ, পোর্টাল পেরিপোর্টাল ফাইব্রোসিস, আর লাস্টে গিয়ে ফরমেশন অফ ব্রিদিং ফাইব্রাস সেপ্টা।
এই ফাইব্রোসিস আমরা দেখার জন্য একটা স্পেশাল স্টেইন আছে। অনেক সময় এত থিন ফাইব্রাস শেপটা হয় যেটা কিনা খালি চোখে দেখতে পাওয়া যাবে না। তখন আমরা একটা স্পেশাল স্টেইন করি, নাম হচ্ছে ট্রাইকোম স্টেইন। ম্যাসন নামে একজন বিজ্ঞানী আবিষ্কার করছে, সেজন্য ম্যাসন ট্রাইকোম স্টেইন। সেই স্টেইনটা নাম যদি বলতে পারেন পরীক্ষা হলে তাহলে অনার্স মার্ক। অ্যাকিউট হেপাটাইটিস, এখানে কখনো ফাইব্রোসিস হবে না, ফাইব্রাস ব্যান্ড হবে না, ব্লিডিং ফাইব্রোসিস হবে না, কিন্তু ক্রনিক হেপাটাইটিসে ফাইব্রোসিস হবে এবং ফাইব্রাস ব্যান্ড। নর্মাল লিভার, তারপরে সেখান থেকে ক্রনিক হেপাটাইটিস হলো সামান্য একটু চেঞ্জ, এখন সিরোসিস, নোডিউল হয়ে গেছে। এবং পরবর্তীতে একটা নোডিউল থেকে, যেহেতু এটা রিজেনারেটিভ ব্লাড মানে হেপাটোসাইটের কন্টিনিউয়াস প্রলিফারেশন করতে থাকে, এই গ্রোথ ফ্যাক্টরের প্রবলেমের কারণে আলটিমেটলি একসময় ম্যালিগন্যান্সি ডেভেলপ করবে, সেটা হচ্ছে হেপাটোসেলুলার কার্সিনোমা। ফ্যাটি লিভার ডিজিজ কি? এখানে হচ্ছে বেশি বেশি ট্রাইগ্লিসারাইড জমবে, এটাকে বলা হয় স্টিয়াটোসিস। পরবর্তীতে ইনফ্লামেশন হবে, স্টিয়াটো হেপাটাইটিস। কেন হবে? এটা ফ্যাটি অ্যাসিড যদি মেটাবলিজমের প্রবলেম হয়, লাগবে কি আলফা গ্লিসারো ফসফেট, ট্রাইগ্লিসারাইড হবে, অ্যাপোপ্রোটিন এসে লিপোপ্রোটিন করে সেই লিভার থেকে নিয়ে যাবে। কিন্তু অতিরিক্ত ফ্যাটি অ্যাসিড হলে ক্যাটাবলিজম হবে, কিটোন বডি তৈরি হবে এবং সেইখানে কোলেস্টেরল এস্টার এবং জমতে থাকবে। কজ কি? অ্যালকোহল, কার্বন টেট্রাক্লোরাইড পয়জনিং, ওবেসিটি, ডায়াবেটিস, হাইপারলিপিডেমিয়া, অ্যানোক্সিয়া। ফ্যাট চেঞ্জ থেকে, নর্মাল লিভার থেকে ফ্যাটি চেঞ্জ অর স্টিয়াটোসিস। স্টিয়াটোসিসের পরে ইনফ্লামেশন হলো স্টিয়াটো হেপাটাইটিস, ফাইব্রোসিস হবে, সেখান থেকে ফাইব্রাস ব্যান্ড হয়ে সিরোসিস এবং হেপাটোসেলুলার। আমাদের লিভারের যে নেক্রোসিসটা হয়, সেই নেক্রোসিসটা কিন্তু আমরা হেপাটোসাইট দেখে বুঝতে পারি না। ওই যে নেক্রোস হেপাটোসাইট, তাকে এনকালজ করার জন্য যে ম্যাক্রোফেজ আসবে, সেই ম্যাক্রোফেজ, নিউট্রোফিল, এইসব সেল দেখে আমরা বুঝি যে এখানে একটা নেক্রোসিস হয়েছিল। সেই জন্য এই নেক্রোসিসটা বলা হয় পিস মিল নেক্রোসিস। এখানে আমরা দেখতে পাচ্ছি ছবিতে যে কিছু কিছু জায়গায় নিউট্রোফিল, ম্যাক্রোফেজ এগুলো এসে জমছে। কেন হবে ফ্যাটি লিভার? আপনারা যেই খাবারটা বেশি পছন্দ করেন, যেটা খেতে চান না সেটা প্রোটেক্টিভ, আর যেটা বেশি বেশি খেতে চান সেটার থেকেই লিভার, ফ্যাটি লিভার, তারপর ফাইব্রোসিস, সিরোসিস। এই যে আপনাদের কার কার পছন্দ বার্গার? আমার তো খুব পছন্দ, কিন্তু এখন বেশি খেলেই বমি বমি লাগে। এই আমাদের খাবারগুলা অনেক খেলে পছন্দ। আপনাদের ফ্যাটি লিভার হবে না, কিন্তু এগুলো আপনাদের পছন্দ না আমি জানি, আমার বাচ্চারও পছন্দ না। ফ্রুট এবং গ্রিন লিফি ভেজিটেবল। ওকে, আমরা যেটুকু পড়লাম আগামী দিন আবার শেষ করব। আজকের মতো আপনাদের এখানেই বিদায়। আহ শেষ করছি। যেমন কথা বুঝলেন, 1 ঘন্টার উপরে। হ্যাঁ, কি ভাই দাদা, 1 ঘন্টা